আমি মনে করি এমন একটা শক্তি আছে যা আমাদের সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছে। এই শক্তি আমাদের প্রকৃতির মধ্যেই রয়েছে, তাই বিশ্বাসের সঙ্গে প্রকৃতির একটা নিবিড় যোগ রয়েছে। তাই নেচারের কাছে আমি বারবার নতজানু হই। সুপ্রভাত। আজকে আমরা কাসল থেকে বেরিয়ে গেছি। কাসল থেকে একটু এগোলে তোষের দিকে যাওয়ার পথে মিনিট 20-25 মধ্যেই মণিকরণ বলে একটা জায়গা পড়ে। তো মণিকরণ হচ্ছে এখানে একটা গুরুদ্বারা আছে, হট স্প্রিংস আছে। তো সেই গুরুদ্বারাটা দেখার আগে আমরা একটু রোড সাইড একটা ছোট দোকান আছে, সেটা আবার একজন বাঙালির দোকান। তো সেখানে আমরা একটু ম্যাগি, চা এগুলো খেয়ে নিচ্ছি, তারপরে আমরা নিচে নামছি। আজকে বুধবার 11 ডিসেম্বর 2024। যে কোনো জায়গায় কুকুররাই হয় আমাদের গাইড, তাই ওদেরকেও খাওয়ানো হলো। আমার নাম জিৎ, পুরো নাম সৌম্যজিৎ। কলকাতায় আমার ছোটবেলা কেটেছে কসবা, তার একটু বড় বয়সে ঢাকুরিয়া। এখানে মণিকর্ণে আমার 3 বছর হয়ে গেছে এই দোকান করছি। তাছাড়াও অল ওভার আমার 6-7 বছর হয়ে গেছে হিমাচলে। নিজের ব্যবসা অ্যাকচুয়ালি না, এটা লোকাল লোকেরই দোকান, আমি চালাই। আর তাছাড়া আমার বেশ অনেক বছরেরই টার্গেট ছিল এরকম পাহাড়ে এসে থাকার, হিমাচলে স্পেশালি। তো মাঝখানে একবার নিয়েছিলাম প্রিপারেশন, তারপর লকডাউন পড়ে যায় মাঝখানে। তো ওই ব্যাপারটা কাটিয়ে তারপর আবার চলে এসেছি, তারপর থেকে এখানেই আছি। ইচ্ছে তো আছে এই জায়গাটাই নিয়ে নেবার, হয় রেন্টে বা লিজে। ভালো লাগে, হালকা কাজ, জায়গা ভালো। আবার একটা ছোট্ট ট্রেক মতো, ট্রেকটা করে নিচে নামতে হবে ওই গুরুদ্বারার ওখানে। ওখানে একটা শিব মন্দিরও আছে। ওই জায়গাটা আমরা পৌঁছে দেখছি হট স্প্রিংয়ের বিশেষত্বটা কি। এটা হলো এখানের শিব মন্দির। বলা হয় এখানে প্রথম এই শিব মন্দিরটাই নাকি ছিল। পার্বতী নদীর পাড়ে এই হলো মণিকরণের গুরুদ্বারা। এই হট স্প্রিংয়ের বিষয়টা হচ্ছে এখানে দুরকম গল্প আছে, দুরকম থিওরি আছে। হিন্দুরা মনে করেন যে পার্বতী এখানে নাকি তার কানের দুল হারিয়েছিল, সেটা শিবকে খুঁজে দিতে বলে। তো শিব সেটা না পেয়ে তার থার্ড আই সেটা দিয়ে খোঁজার সময় এখানে নাকি জল গরম হয়ে যায়। আর শিখদের থিওরিটা হচ্ছে গুরু নানক এখানে যখন এসেছিলেন, তিনি গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য আগুন খুঁজেছিলেন, কিন্তু সেটা পাননি। তিনি ভগবানকে ডেকেছিলেন এবং ভগবান এই জলটাকে গরম করে দিয়েছিলেন। তো এই দুটো হচ্ছে রিলিজিয়াস থিওরি, কিন্তু এটা অবশ্যই এর পেছনে সায়েন্টিফিক রিজন রয়েছে। অ্যাকচুয়াল ঘটনা হলো এই পাথুরে রিভার বেড থেকে জল নিচে যেই আর্থের কোর বেড আছে সেখানে চলে যায়, তাই ঠান্ডা জল যখন গরম পাথরের কন্ট্যাক্টে আসে এরকম বাষ্প তৈরি হয়। সেটাই হলো এই গরম জলের মূল কারণ। হ্যাঁ, আমরা এখন বেরোলাম তাহলে মণিকরণ থেকে। এখান থেকে স্ট্রেট যাব সোলাং, মানালি হয়ে। মোটামুটি ঘন্টা 3 তো লাগবেই, তার বেশিও লাগতে পারে। রাস্তার কীরকম জ্যাম থাকে, কারণ মানালিতে ঢোকার মুখে একটা জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যাওয়ার পথে পড়ল মালানা গ্রাম, যেখানে মালানা ক্রিম খুব বিখ্যাত। এটা কিন্তু মুখে মাখার ক্রিম নয়, এটা ভেষজ জিনিস, নেশার জিনিস। আলেকজান্ডার যখন যুদ্ধ করেছিল এই অঞ্চলে, তখন তার সোলজাররা এখানে ছিল। তাদেরই অ্যানসেস্টার্স নাকি
এই মালানা গ্রামের বাসিন্দারা। এই দেওদারের জঙ্গলে ঘেরা মালানা গ্রামের আলাদা ভাষা, আলাদা পলিটিক্স। তাদের মানুষদের ছোঁয়া যায় না, মন্দির হাত দেওয়া যায় না। তারা যেই ভাষায় কথা বলে সেটা হলো কানাসি। মালানার লোকেদের দেখতেও ইউরোপিয়ানদের মতো। পরের বার ভিজিট করার সত্যি ইচ্ছে রইল। হঠাৎ সামনে পড়ল দুটো ষাঁড়ের লড়াই। বাপরে বাপ, সে কি লড়াই! পার্বতী নদীকে ডান দিকে রেখে আমরা হাইওয়ের দিকে এগিয়ে চললাম। অসম্ভব সুন্দর এই NH3 হাইওয়ে। কিছুক্ষণের মধ্যেই আমরা কুলুতে পৌঁছে গেলাম। আমরা এখন এই কুলুর একটা হাইওয়েতে রয়েছি। এখান থেকে আরও মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে পৌঁছতে মানালি। মানালি থেকে আমাদের হোটেলটা একটু ভেতরে, মানে আরও 4-5 কিলোমিটার ভেতরে। তো আপাতত আমরা এখানে লাঞ্চটা করে নিচ্ছি। এটা একটা নতুন রোড সাইড রেস্টুরেন্ট, কিন্তু বেশ পপুলার হয়ে গেছে এই কবছরই। এখানে আবার থাকার ব্যবস্থাও রয়েছে। পাশেই বয়ে চলেছে বিয়াস নদী, আর এই হলো কুলু শহর। লাঞ্চে ছিল নুডলস, চিলি চিকেন, বাটার চিকেন আর ঘিয়ে মাখানো পরোটা। খাবার কিন্তু বেশ ভালোই এখানে। বেরোনোর আগে ওখানকার পান ফ্লেভার্ড মাউথ ফ্রেশনার গুলো পকেটস্থ করতে আমরা কিন্তু ভুলিনি। কুলু ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। চোখের সামনে দেখছি পাহাড়ের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। ওই যে বরফ দেখা যাচ্ছে। এখানে প্যারাগ্লাইডিং করে অনেক মানুষ। দেখতে দেখতে আমরা মানালি পৌঁছে গেলাম।
মানালি আমি এসেছিলাম এই 7-8 বছর আগে। আগের স্মৃতিগুলো খুঁজতে শুরু করলাম। আমরা এখন এসে গেলাম মানালির ম্যাল রোডে। এখানে আমরা একটা দুটো জিনিস দেখে বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ একটু বাদেই অন্ধকার হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আমরা একটু ঘোরাফেরা করে তারপরে সোলাংয়ের হোটেলের দিকে চলে যাব। বেশ জনপ্রিয় আর জমজমাট এই মানালির মার্কেট। জামা কাপড় তো আছেই, আছে লোকাল ফুচকা আর হট গোলাপ জামুন। বাঙালি খাবারেরও অভাব কিন্তু নেই, যেটা ঘুরতে এসে আমি কিন্তু একটু অ্যাভয়েডই করি। মানালি মার্কেট ছেড়ে এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে। এই অঞ্চলে চারিদিকে রয়েছে আপেল বাগান, কিন্তু এখন সব গাছগুলো ন্যাড়া হয়ে রয়েছে। আর এই হলো আমাদের হোটেল। চারিদিকে অপূর্ব দৃশ্যর মাঝখানে এই হোটেল। ঘরের এই দুটো জানলা থাকায় এখানে বসে বসেই অনেকটা সময় কেটে যাবে। বারান্দা থেকেও এই অপূর্ব ভিউটা। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফাইনালি আমরা পৌঁছলাম লা এরো রিসর্টে, একটু ইন্টিরিয়ারে। ওই জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে একটু ব্যারেন ল্যান্ডস্কেপ, মানে ল্যান্ডস্কেপটা একটু অন্যরকম, গাছপালা কম, একটু হাইটটাও বেশি এখানে। এই জায়গাটা কম্প্যারেটিভলি নতুন, মানে লাস্ট 4-5 বছরের মধ্যে এই জায়গায় এই কিছু কিছু রিসর্টসগুলো হয়েছে। তো দেখি আস্তে আস্তে ফ্রেশ হই, অনেকটা জার্নি করেছি। রাত্রে এখানে বুফে পেলাম, ছিল ভাত, রাজমা, যেটা আমার একদমই পছন্দ নয়, পনির আর মাশরুমের তরকারিটা বেশ হয়েছিল, আর ছিল কান্ট্রি চিকেন। তবে সব থেকে ভালো লেগেছিল যেটা, সেটা হলো শেষ পাতে সেমাইয়ের পায়েসটা। আজকের মতো তাহলে আমাদের ডিনার শেষ হয়ে গেল। ডিনারে চিকেন ছিল, মাশরুম ছিল, পনির ছিল, এই মোটামুটি সব জায়গায় একই রকম খাবার দাবার, খুব একটা ভেরিয়েশনস নেই। ডিনার শেষ, তাহলে আজকের মতো সব কিছুই শেষ হয়ে গেল। কালকে আমরা এখান থেকে সিসু চলে যাব সকাল সকাল। অটল টানেল পেরিয়ে সিসু একটা কম্প্যারেটিভলি অন্যরকম ল্যান্ডস্কেপ, মানে প্রচুর বরফ, ট্রি লাইনও কম, কিছুটা লাদাখের মতো আর কি। দেখা যাক সেটা কেমন হয়। তো আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, সবার সঙ্গে একটু শেয়ার করে নেবেন। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করার ইচ্ছে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে।